ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। নমস্কার বন্ধুরা, আরজি স্টেশনে জানাই সবাইকে স্বাগত। প্রেম, রহস্য ও ভৌতিক গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। চলুন আজ শুনে নেওয়া যাক একটু ভিন্ন স্বাদের প্রেমের গল্প। দীনেশ ঘোষাল রচিত তুমি রবে নীরবে। সময় তখন প্রায় রাত 10টা হবে। একটি ছেলে নেশাগ্রস্ত অবস্থায় বসে আছে মাঠের মাঝখানে। একটা সময় ছিল এই মাঠটার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। অত্যন্ত প্রিয় ছিল এই মাঠ এই গ্রামের মানুষদের কাছে। মাঠটির নাম হলো কানাই দাদুর মাঠ। আসলে কানাই দাদুর মাঠ নাম হওয়ার পেছনে একটি কারণও আছে। কানাই হলো এই জমির মালিকের নাম, যদিও তিনি আজ বেঁচে নেই, আর তার কোনো উত্তরসূরিও ছিল না যে এই মাঠ দখল দেবে। তাই গ্রামের মানুষেরা এই জমিটিকে মাঠ হিসাবে ব্যবহার করতে করতে আজ এই জমিটির নাম হয়ে গেছে কানাই দাদুর মাঠ। অবসরপ্রাপ্ত মানুষেরা এসে তাস খেলতো এবং আড্ডা জমাতো। কিশোর বয়সের ক্রিকেট, ফুটবল অথবা আরো নানান ধরনের খেলাধুলা করতে দেখা যেত বিকেলে এই মাঠে। কুচোকাচা বাচ্চারা এবং খুব ছোট বয়সে যারা গ্রামের সাধারণ প্রেম করে তাদেরও বেশ একটা প্রিয় জায়গা ছিল এই মাঠ। ছিল বলছি এই কারণেই, কারণ আজ এই মাঠ পরিত্যক্ত। খুব সাধারণ কারণ হলো শিশু কিংবা যে কোনো মানুষ তার জীবন এই এখন 2024 সালে এসে মোবাইল ফোন আর ইন্টারনেটেতে বন্দি। তাই আর বিশেষ মানুষের সমাগম ঘটে না এই মাঠে। চারিদিকে গজিয়ে উঠেছে উলুবনের ঘাস আর কাশবন। কিন্তু এসবের ঊর্ধ্বে গিয়েও একটি ব্যতিক্রম। রোজ রাত 10টা নাগাদ মেলে এক যুবকের দেখা। প্রতি রাতেই ঠিক মাঠের মাঝখানে বসে থাকে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক। বয়স খুব সম্ভবত 30। এক কথায় বলা চলে এই যুবক হলো মাতাল ও সর্বহারা, কারণ পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। যদি কোনো আত্মীয় থেকেও থাকে সেটা তার জানা নেই। বাবা মাকে হারিয়েছে সে অনেক আগেই। কোনো এক সময় কোনো বেসরকারি কর্মসংস্থানে সে ছিল এক উচ্চ পদস্থ কর্মচারী। অবশ্য চাকরিটা অনেক আগেই সে হারিয়েছে, আর চাকরিটা সে হারায় তার অতিরিক্ত মাদক দ্রব্য সেবনের জন্য এবং তার বদমেজাজির জন্য। এখন কাজ বলতে সামান্য এক মুড়ির দোকানে কর্মচারী সে। রোজগার বলতে ওই সামান্য কয়েকটা টাকা, যেটা দিয়ে তার দুবেলা দুমুঠো অন্ন এবং নেশার ব্যবস্থা হয়ে যায়। থাকার জায়গা বলতে একটি টালির চালের ভাঙা বাড়ি, এবং যদি বলা যায় শিক্ষাগত যোগ্যতা তাহলে সে বিএসসি স্নাতক। যুবকটির নাম হলো সাগনিক। উচ্চতা প্রায় 6 ফুট ছুঁই ছুঁই, গায়ের রং বেশ ফর্সা, সুপুরুষ এবং বলিষ্ঠ চেহারা তার ছিল কোনো এক সময়। এখন তাকে কোনোভাবেই সুপুরুষ বলা চলে না। তার কারণ হলো শরীর কেমন যেন শিথিল হয়ে পড়েছে। মাথার চুল উস্কো খুস্কো এবং ঘাড় বেয়ে নেমে গেছে চুল। মুখে বহুদিনের না কামানো দাড়ি, জামা প্যান্ট আগোছালো, এবং খুব সম্ভবত তাকে দেখলে মনে হয় কিছুটা সে অপ্রকৃতিস্থ মানসিকভাবে। জ্যোৎস্না মুখরিত রাতে নেশাগ্রস্ত অবস্থায় জ্বলন্ত সিগারেট হাতে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, দূর থেকে শোনা যাচ্ছে কোনো কুকুর শিয়ালের ডাক। সাগনিক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে মাঠের মাঝখানে বসে। ঠিক এমন সময় তার পেছনে এসে দাঁড়ালো এক নারী মূর্তি। সেই নারী মূর্তির দুধে আলতা গায়ের রঙের উপর চাঁদের জ্যোৎস্নার আলো পড়ে যেন পিছলে যাচ্ছে। পরনে তার খুব সাধারণ একটা চুড়িদার। পরনের চুড়িদারটা যদিও সাধারণ, সেই যুবতীর রূপ হলো অসাধারণ। যেমন তার শারীরিক গঠন, ঠিক ততটাই সুন্দর তার মুখ। কিন্তু তার মধ্যে যেটি সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করে সেটি হলো তার ওই 2 চোখ। কতটা মায়াবী চোখ তা ভাষায় বর্ণনা করা যায় না। যেন কোনো চিত্রকার নিজের হাতে খুব ধৈর্য ধরে তার ওই চোখ দুটিকে সৃষ্টি করেছে। হাতের জ্বলন্ত সিগারেটটা ঠোঁটে দিয়ে এক রাশ ধোঁয়া টেনে তারপরে সেই ধোঁয়াকে ছাড়তে ছাড়তে মুখ না ঘুরিয়েই পেছন দিকে হালকা জড়ানো কণ্ঠে সাগনিক বলল, কিরে, তুই আসলি? তা আজ এত দেরি হলো যে তোর, শিউলি? মেয়েটি তার গোলাপের পাপড়ির মতন ঠোঁটটা হালকা ইতস্তত করে নেড়ে বলল, আমি রোজ একই সময় আসি। তুমি সময়ের আগে চলে এসেছো বলে মনে হচ্ছে যে তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। আমার তো বাধা সময় বাবুদা। সাগনিক কিছুটা বিরক্ত হয়ে একটু দৃঢ় স্বরে বলে উঠল, তুই থামবি? আমাকে এই বাবুদা বলাটা বন্ধ করবি তুই?
মেয়েটি খুব মিষ্টি কণ্ঠে বলে উঠল, তুমিও তো আমায় শিউলি বলে ডাকো, আমারও তো নাম স্নিগ্ধা। শাগনিক তার হাতের সিগারেটটা শেষ হয়ে যাওয়ায় তাকে ছুঁড়ে ফেলে দেয়। সেটা থেকে কয়েক চিলতে আগুন ছিটকে ওঠে এবং সংগ্রহ করা সিগারেটের শেষ ধোঁয়াটা মুখ ও নাক দিয়ে ছাড়তে ছাড়তে বিরক্ত কণ্ঠে বলে ওঠে, আরে বাবা, বাবু পর্যন্ত তো ঠিক আছে, পাগল মেয়ে কোথাকার। প্রেমিকাকে কি কেউ দাদা বলে ডাকে রে? তুই এতদিনেও আমার এই নামের পিছন থেকে দাটাকে আর সরাতে পারলি না বল? স্নিগ্ধা মুচকি হাসি হেসে বলে ওঠে, বারে, সেই কোন ছোটবেলাকার অভ্যেস, এখন কি আর পাল্টানো যায় বাবুদা? তুমিও না কি যে বলো। এরপর স্নিগ্ধা খুব ধীর পায়ে ঘুরে এসে দাঁড়ালো শাগনিকের সামনে, আস্তে আস্তে বসলো শাগনিকের পাশে। সেই সময় যদি স্নিগ্ধার দিকে কোনো ছেলে তাকাতো, সে সম্মোহিত হয়ে যেত তার ওই অসাধারণ রূপের মাধুর্যে। কিন্তু শাগনিক তার দিকে না তাকিয়েই তাকিয়ে আছে সে চাঁদের দিকে। স্নিগ্ধা দেখে ভালোভাবে বুঝতে পারল তার দু চোখের কোণে জল টলটল করছে। স্নিগ্ধা খুব করুণ কণ্ঠে শাগনিককে বলল, কি হলো বাবুদা? আমি তো তোমার পাশে এসে বসেছি, দেখবে না আমার দিকে? স্নিগ্ধার এই মায়াবী সুরেলি মিষ্টি কণ্ঠ শুনে তাকালো তার দিকে শাগনিক। সাথে সাথেই তার দু চোখে টলমল করা অশ্রু ধারা বয়ে এলো তার চোখ থেকে গাল বেয়ে এবং তার ঘন ঘন দাড়িতে গিয়ে মিলিয়ে গেল। খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল শাগনিক স্নিগ্ধার দিকে। শাগনিকের দিকে তাকিয়ে বুকটা ফেটে গেল স্নিগ্ধার। তিত্তির করে কাঁপছে তার ঠোঁটটা। খুব ক্ষীণ কণ্ঠে সে বলে উঠল, এই বাবুদা, তুমি কাঁদছো? তুমি যে বললে বড় আমি কাঁদি না। শাগনিক নিজেকে কিছুটা সংযত করে দুহাত দিয়ে নিজের চোখটা মুছে খুব ধীর কণ্ঠে বলে উঠল, ও কিছু নয় রে। পৃথিবীতে অবহেলিত একাকিত্ব ও কষ্ট জাহির করার একমাত্র উপায় তুই চোখের জল রে শিউলি। স্নিগ্ধা হতাশা মিশ্রিত একটি দীর্ঘশ্বাস ফেলে ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, এই বাবুদা, তুমি কাঁদছো? তুমি যে বললে বড় আমি কাঁদি না, তাহলে আর চোখ ভিজে কেন? এই বাবুদা, আমি তো রোজ আসি, তাও তুমি কাঁদছো? আর বাবুদা, আজকের দিন তুমি ভুলে গেছো? শাগনিক তার সামনে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে খস করে দেশলাইয়ের শিখা দিয়ে ধরিয়ে এক রাশ ধোঁয়া টেনে তারপর পকেট থেকে একটা সাদা মতো কি একটা জিনিস বাড়িয়ে দেয় স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা উত্তেজিত হয়ে চোখ বড় বড় করে খুব উত্তেজিত কণ্ঠে বলে, এনেছো বাবুদা আমার জন্য? তারপরেই শাগনিকের হাতে ধরে রাখা জিনিসটা দেখে কিছুটা মুচড়ে পড়ে স্নিগ্ধা এবং উদাসীন কণ্ঠে বলে ওঠে, এ মা, বাবুদা, তুমি আমার এত সুন্দর উপহারটাকে এইভাবে চটকে নষ্ট করে ফেলেছো। শাগনিক কিছুটা বিরক্ত কণ্ঠে কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, যে মরে গেছে তার নাকি আবার জন্মদিনের উপহার, যে ইহলোক ত্যাগ করে কবেই চলে গেছে। তুই জানিস তুই যদি কোনো উপহার চাইছিস যেটা বাজার থেকে কিনে আনা যেত, সেটা দেওয়া হয়তো তোকে অনেক সহজ হতো। এই অসময়ে এই শিউলি ফুলটা খুঁজে আনতে কতটা পরিশ্রম করতে হয়েছে আমাকে। স্নিগ্ধা চটকে যাওয়া ফুলটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি খুব বাজে বাবুদা, আমার ওই অত সুন্দর জন্মদিনের উপহারটা কিভাবে নষ্ট করে দিলে? শাগনিক চোখ বড় বড় করে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, বাবা, ভূতের নাকি আবার জন্মদিন? স্নিগ্ধা খুব উত্তেজিত কণ্ঠে বলে উঠল, এই বাবুদা, আমার এই ভূত কথাটা শুনতে একদম ভালো লাগে না। আমি হলাম প্রেত। এইবার শাগনিক কিছুটা হাস্যকর ভাবে এবং দুঃখ মিশ্রিত ভাঙা ভাঙা গলায় বলে উঠল, আমরা তো ইহলোকের বাসিন্দা, আর তুই তো সেই লোকের বাসিন্দা। ভাগ্যিস সেই লোকে মোবাইল ফোন বা ইন্টারনেট নেই, তাহলে সেখানে তুই ইনস্টাগ্রামে প্রেত পরিণামে আইডি ওপেন করে ভৌতিক রিংস ক্রিয়েট করতিস। স্নিগ্ধা রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই বাবুদা, তুমি না সত্যি সেই কোন ছোটবেলা থেকে এইভাবে আমার পেছনে লেগে যাও। স্নিগ্ধা একটু হতাশার সুরে বলে উঠল, আচ্ছা ছাড়ো বাবুদা, এসব কথা
আচ্ছা বলো তো, মা আর বাবি কেমন আছে? শাগনিক কিছুটা আনমনা হয়ে আপন মনেই বলে, ওই আছে কোনো রকম। তুই তো জানতিস তোর মা চিরকালই তোর থেকে বেশি তোর ভাইকে ভালোবাসতো, তাই তোর চলে যাওয়াতে কিছুটা দুঃখ কাটিয়ে উঠতে পেরেছে তোর মা। কিন্তু তোর বাবার কাছে তুই ছিলিস তার জগৎ, তার রাজকন্যা, তাই তিনি বোধহয় এখনো শখ কাটিয়ে উঠতে পারেননি, তিনি এখনো স্বাভাবিক হতে পারেননি। হঠাৎ উত্তেজিত কণ্ঠে স্নিগ্ধা বলে ওঠে, এই বাবুদা, তোমার মনে আছে ও পাড়ার মৌসুমীদিকে? কথাটা শোনার সাথে সাথে শাগনিক রেগে যায় এবং স্নিগ্ধার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে ওঠে, এই, তুই একদম ফালতু কথা বলিস না। তুই একটা কথা ভালো করে জানিস যে আমি শুধু তোকেই ভালোবাসি। স্নিগ্ধা খুব ক্ষীণ এবং করুণ কণ্ঠে বলে ওঠে, ও বাবুদা, আমি জানি মৌসুমীদি তোমাকে এখনো ভালোবাসে। ওর ভালোবাসাটা কিন্তু সত্যি, জানো তো? আর কেন এত নেশা করো বাবুদা? একটু নিজেকে পাল্টাও না। তোমার মধ্যে এত প্রতিভা, এত শিক্ষিত তুমি। এই পোড়া গ্রাম ছেড়ে চলে যাও বাবুদা, শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করো। শাগনিক এবার তিক্ত ও বিরক্ত কণ্ঠে বলে ওঠে, এই শিউলি, তুই একটু জ্ঞান দেওয়াটা বন্ধ করবি? তুই থামবি? তোর মুখে এসব মানায় না। সেদিন এত তাড়াহুড়োতে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি তুই যদি একটু সময় দিতিস আমাকে, একটু যদি ভাবতিস আমার কথা আর ওই তোর ওই বুড়ো বাবাটার কথা। সবই তো হয়েছে তোর জন্যই, বল। এখন কিনা তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ বাবুদা, আমার কি কষ্ট হয়নি? বয়সটা কম ছিল, তাই তো ভুলটা করে ফেলেছি। শাগনিক একটা হতাশা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কষ্ট কাকে বলে তুই জানিস? বাপ মা হারা একটা ছেলে, যে একটা মেয়েকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে বাঁচবো ভেবেছিল, তার প্রেমিকাকে নিয়ে, সেই প্রেমিকার অবচেতন দেহকে নিয়ে হাসপাতালে যাওয়া এবং ডাক্তারের ঘোষণা করা সেই দেহটি নাকি মৃতদেহ, সেই মৃতদেহকে বাড়িতে ফিরিয়ে আনা এবং তাকে শ্মশানে নিয়ে যাওয়া এবং শ্মশানে নিয়ে গিয়ে তার মুখাগ্নি দেখা, তার প্রেমের মানুষটিকে পুড়ে ছাই হয়ে যেতে দেখা, যাকে নিজের জীবনের সব কিছু ভেবেছিলাম, তার শেষকৃত্য নিজের হাতে সম্পন্ন করা। আর তুই শেখাচ্ছিস আমাকে কষ্ট কাকে বলে? না রে শিউলি, তুই যে কষ্ট পেয়েছিস তা মরার সময় মাত্র একবার, আর যে কষ্ট তুই আমাকে দিয়ে গেছিস সে কষ্ট আমাকে তিলে তিলে মারছে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মুহূর্ত। আচ্ছা, তুই বলছিস কষ্ট কাকে বলে? এই কথাটা বলে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল শাগনিক। তুই হাসালি রে শিউলি, তুই হাসালি। জানিস শিউলি, জানিস, জ্ঞান হওয়ার পরেই হারিয়েছে মাকে, তার কয়েক বছর পরেই বাবাকে। এই পুরো সৃষ্টিতে, সংসারের জীব জগতে খুব একা হয়ে গেছিলাম, জানিস তো। কিন্তু হার মানিনি, বেঁচে থাকার লড়াই চালিয়ে গেছি। কিন্তু সত্যি বলতে কি বেঁচে ছিলাম? জীবন কাটছিল নতুন করে ভালোবাসা আর জীবনের উদ্দেশ্য মানে খুঁজে পেলাম তোকে পেয়ে। তুই তো আমার পাড়ার মেয়ে, খুব ছোট্ট ছিলিস তখন, তো খুব মিষ্টি দেখতেও ছিল রে তোকে অনেকবার দেখেছিলাম ছোটবেলায়, কিন্তু কিছু মনে হয়নি। প্রথম তোকে দেখে বুকের হৃদস্পন্দন বেড়ে গেল যেদিন তুই মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্কুলের বাইরে এসে দাঁড়ালি। কি সুন্দর লাগছিলিস। আসলে তুই তো ভারী মিষ্টি দেখতে। আমার খুব ভালো করে মনে আছে, তুই আমায় এসে বললি, বাবুদা একটু বাড়িতে ছেড়ে দেবে? আমি বিনা বাক্যে তোকে বাড়ির সামনে নামিয়ে দিলাম। সেদিন জানিস তো তোকে বলা হয়নি, প্রথম তোর স্পর্শ অনুভব করেছিলাম এই গাড়ির পেছনে বসে। আমার পিঠে আলতো করে হাত রেখেছিলিস, সারা শরীর শিহরিত হয়ে গেছিল তোর এই আলতো ছোঁয়ায়। তারপরে তোকে দ্বিতীয়বার দেখলাম রবিদার স্টেশনারি দোকানে। তুই কিছু একটা
কিনছিলিস। আমাকে দেখে তুই হাসি মুখে ডাকলি মিষ্টি কণ্ঠে, কিন্তু বিশ্বাস কর, তোকে তোকে না কোনো দিন খারাপ নজরে দেখিনি। শুধু ভালোবেসেছি, আর সেই ভালোবাসাকে মনে মনে অনুভব করেছি। দিন যখন তুই কেনাকাটা করার পরে আমার বাইকে করে বাড়ি ফিরছিলিস, তুই হালকা আমার পেটে হাত দিয়েছিলিস। আমি একটু অস্বস্তিতে ছিলাম যে বোধহয় তুই রাগ করবি। তারপর যখন তুই বললি, কি হলো বাবুদা, তোমার কি অসুবিধা হচ্ছে? কিন্তু তোমার তো অসুবিধা হওয়ার কথা নয়। আমার ছোঁয়া তো তোমার ভালো লাগার কথা, তার কারণ তুমি তো আমাকে ভালোবাসো। আর তোমার কথা ভেবেই তো আমি তোমাকে বলে রাখি যে তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। এক নিঃশ্বাসে সমানে এতগুলো কথা বলে গেল শাগনিক। শাগনিকের এইরূপ কথা শুনে ডুকরে কেঁদে উঠল স্নিগ্ধাও। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলার পর কিছুটা হাঁপিয়ে পড়ল। স্নিগ্ধা কথাগুলো শুনে প্রথমে কাঁদলেও তারপর নিজেকে একটু ধাতস্থ করে কিছুটা গম্ভীর হয়ে গেল। যা হওয়ার তা তো হয়েছে বাবুদা, এবার নিজেকে একটু শক্ত করো, নিজের লক্ষ্য রাখো। ও পাড়ার মৌসুমী দিদিকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করো শহরে গিয়ে, এবং বাবাকে বলো নিজের যত্ন নিতে। শাগনিক এবার কিছুটা অবাক কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার বলতো শিউলি, আজ তুই তোর বাবা আর মায়ের কথা এত জিজ্ঞাসা করছিস, আর আমার বিয়ের কথা নিয়েও তুই এত কথা বলছিস? সাথে সাথেই শাগনিক আবেগপ্রবণ হয়ে স্নিগ্ধার হাতটা ধরতে গেল, কিন্তু তার হাত ছোঁয়ার আগেই তা পারাপার হয়ে গেল। শাগনিক ভুলেই গেছিল যে স্নিগ্ধা একটা অশরীরী, কিন্তু হঠাৎ তার মনে মনে একটা অস্বস্তি জন্মালো। তখন সে নিজের ফোনের লাইটটা জ্বেলে দেখল সময়টা দেখে বেশ অবাক হলো শাগনিক। তার কারণ হলো স্নিগ্ধা কিন্তু কোনোদিনও এতক্ষণ থাকে না। শাগনিক খুব অবাক হয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা ঠিক সেই সময় খুব উদাসীন দৃষ্টিতে দীর্ঘ শ্বাস ফেলে এবং ঠোঁটে একটা হালকা হাসি হাসে। ঠিক সেই সময় স্নিগ্ধা ছাড়া দেহ থেকে একটা সাদা আলো বিচ্ছুরিত হচ্ছে। এই প্রথম মৃত্যুর পরেও স্নিগ্ধা শাগনিককে স্পর্শ করল। খুব উদাসীন একটা হাসি হেসে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, বাবুদা, নিজের যত্ন নিও, আমার যাওয়ার সময় হয়েছে, আমি যাই। বাবুদা, আজ অনেকটা সময় দিলাম তোমায়, তবে কাল থেকে আর অপেক্ষা করো না, এই আমাদের শেষ দেখা। শাগনিক আর সহ্য করতে পারল না, চিৎকার করে কেঁদে ফেলল এবং বলে উঠল, মানে কি বলতে চাইছিস তুই? তুই কাল থেকে আর এখানে তো দেখা পাবো না, কাল থেকে আর আমি এখানে আসবো না। এই শুলি এমন পাগলের মতন কথা বলিস না। আমি বাঁচবো না, এরকম বলিস না। তুই বল তোকে নিয়ে তো আমি বেঁচে আছি। বল, এই রাতটার জন্য সারা দিন অপেক্ষা করে থাকি। তুই জানিস এগুলো, তুই জানিস। এভাবে বলিস না, তোকে আবার হারিয়ে ফেলবো আমি তোকে আবার হারিয়ে ফেলতে চাই না রে জুলি। এরকম বলিস না জুলি, এরকম বলিস না। শিউলির মৃত্যুর পর রোজই প্রায় দেখা হয়েছে তাদের দুজনের, কিন্তু কোনোদিন শিউলির স্পর্শ অনুভব করতে পারেনি শাগনিক। এই প্রথম অনুভব করলো শিউলির একটা মৃদু স্পর্শ। তাতে সারা শরীর শিহরিত হয়ে গেল শাগনিকের। তারপরেই শিউলি খুব ক্ষীণ কণ্ঠে বলে উঠল, বাবুদা, হারিয়ে তো তুমি আমায় অনেক আগেই ফেলেছ। এ তো আমার এক অতৃপ্ত অশরীরী আত্মা, যে কিনা মুক্তি পায়নি। বুক ফাটা যন্ত্রণায় ডুকরে ডুকরে কেঁদে উঠল শাগনিক যদি চোখ তুলে তাকিয়ে স্নিগ্ধার চোখের দিকে দেখত, তাহলে দেখতে পেত যে তার চোখ থেকেও স্বচ্ছ মতির মতন দুফোঁটা জল গড়িয়ে পড়ল, এবং খুব কষ্টের সাথে স্নিগ্ধা বলে উঠল, তবে বাবুদা জানো, আজ আমার মুক্তি হয়েছে।
জানো বাবুদা, আজ আমার আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যাবে। বাবুদা, আজ অনেকটা সময় দিলাম, আর কাল থেকে অপেক্ষা করো না। আর থাকা আর সম্ভব হচ্ছে না। চলি বাবুদা, ভালো থেকো। চিরবিদায় বাবুদা। বুক ফাটা আর্তনাদ করে উঠল শাগনিক। ঠিক সেই সময় স্নিগ্ধার অশরীর দেহটা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। শেষ হলো আমাদের আজকের গল্প তুমি রবে নীরবে। কেমন লাগলো বন্ধুরা আমাদের গল্পটা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই তো সবে আমাদের পথ চলা শুরু, আর আপনারা না পাশে থাকলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। গল্পের সূত্রধার, গল্পের পাঠ এবং শাগনিকের ভূমিকায় আমি প্রসূন, স্নিগ্ধার ভূমিকায় নিহারিকা, শব্দ সংযোজন ও আবহ 49C প্রোডাকশন ক্লাব, পোস্টাল ডিজাইনার এবং সমস্ত পরিচালনায় দীনেশ ও টিম আরজে স্টেশন। আজকের মতন এইটুকু। পরবর্তী গল্প নিয়ে আমরা হাজির হব ঠিক এই সময়। ততক্ষণের জন্য টাটা।